একজন যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একটা কবিতা ছিল, দাঁড়াও কোন পক্ষে যাবে, নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে। এটা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ 80-র দশকে যখন এরশাদ বিরোধী আন্দোলন খুবই তুঙ্গে, তখন উনি এই কবিতাটা লিখেছিলেন। এটা একটা ইংলিশ গানের একটা ভার্সন আছে যেটা লিখেছে পিট সিগার, আমেরিকান একজন গণসঙ্গীত শিল্পী। তিনি গেয়েছিলেন, হুইচ সাইড আর ইউ অন ব্রাদার, হুইচ সাইড আর ইউ অন, কোন পক্ষে যাবে তুমি। একদিকে অন্যায়, আরেকদিকে হচ্ছে ন্যায়। একদিকে হচ্ছে ঝলমলে উজ্জ্বল দিন, আরেকদিকে হচ্ছে গাঢ় অন্ধকার। একদিকে কুয়াশাময়ী অন্ধকার, আরেকদিকে সূর্যের আভা। কোন পক্ষে যাবে? একদিকে শোষক, আরেকদিকে শোষিত। একদিকে বন্দুক, আরেকদিকে শান্তির আহ্বান। একদিকে যুদ্ধ, আরেকদিকে মানুষের বাঁচার আকুতি। কোন পক্ষে দাঁড়াবে? এই প্রশ্নটা করেছিল সেই সময়। তো আমরা রাখাল রাহার প্রশ্ন দেখলাম যে রাখাল রাহা সে যখন সে একটা সময় এসে সে তার পক্ষে মানুষটা চিহ্নিত করতে ভুল করেছে। সে অর্থে তিনি বোকা। তিনি ভুল করে যাদের উপর ভর করতে চেয়েছেন তারাই হচ্ছে আজকে তার বিরুদ্ধে চলে গেছেন। সে যে খুব একটা ঘোরতর অপরাধ করেছে এই জন্য তার বিরুদ্ধে গেছেন ব্যাপারটা তাও নয়। তার অপরাধটা হচ্ছে তিনি যারা তার বিরুদ্ধে গেছে তাদের স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ করে যে তাদেরকে চলার যে উপায়, সেই উপায়ের ক্ষেত্রে উনি একটা প্রতিবন্ধক হয়েছেন। অর্থাৎ তারা যে স্বার্থান্বেষী মহল যা চেয়েছে রাখালরা হচ্ছে তেমন করে চায় নাই, এটাই হচ্ছে তার বড় অপরাধ। কিন্তু এই বোকা লোকটা তাদের উপরে একসময় নির্ভর করতে চেয়েছেন। তিনি ভেবেছেন এরাই বোধহয় তার মুক্তিদাতা। কিন্তু এই বোকামির পরিণতি আপনারা জানেন যে ডক্টর হুমায়ুন আজাদও একটা সময় যাদেরকে অবজ্ঞা করতেন, দূরে ঠেলে দিতেন, তার মৃত্যুর পরে কিংবা তারপর যখন হামলা হয় তারপরে দেখলাম তারাই ঝাঁপিয়ে পড়েছে তার পক্ষে হয়ে। তার হুমায়ুন আজাদের জন্য যেই লোক হেঁটেছে ওই মানুষগুলাই যাদেরকে হুমায়ুন আজাদ পছন্দ করতেন না, এবং এমনও হয়েছে যাদের লেখা কখনো পড়তেন না, তারাই হচ্ছে হুমায়ুন আজাদের মানে হুমায়ুন আজাদ তাদের জন্য হুমায়ুন আজাদের খুনের অথবা তার উপর হামলার প্রতিবাদে তারাই সবচেয়ে সরব ছিলেন। এবং আমি চিনি একজনকে যিনি ছাত্র ফ্রন্টের একসময় প্রেসিডেন্ট ছিল, খালিকুজ্জামান লিপন, যাকে রমনাতে ঝুলিয়ে এমন পিটানি দিয়েছে যে 6 মাস তাকে জেল খাটিয়েছে শুধু হুমায়ুন আজাদের উপর হামলার প্রতিবাদে যে মিছিল, সেই মিছিল থেকে দোয়েল চত্বর থেকে ধরে নিয়ে গেছে। ফলে রাখাল রাহার ক্ষেত্রে ঘটনাটা তাই ঘটেছে। যখন রাখাল রাহা যাদের পক্ষে থাকার কথা ছিলেন তাদের বিরুদ্ধে চলে গেছেন, কিন্তু দুঃসময়ে তারাই মনে করছেন বা আমরাও মনে করছি যে রাখাল রাহার পক্ষে দাঁড়ানো উচিত। কারণ যে সময় সার্জিস আলমরা আওয়ামী লীগ বিশেষ করে আওয়ামী লীগের যে স্বৈরতন্ত্রের কালে, শেখ হাসিনার স্বৈরতন্ত্রের কালে তাদের থেকে রস অন্বেষণ করে দৃষ্টপুষ্ট হচ্ছিলেন, সেখানে চাটুকারিতা করে নিজেদেরকে প্রতিষ্ঠা করার ধান্দা করছিলেন, সে সময় কিন্তু রাখাল রাহা সেই কাজটা করেন নাই। এই যে এতটুকু সততা দেখিয়েছেন রাখাল রাহা, সেজন্য আমরা তার পক্ষে দাঁড়াতে চাই। রাখাল রাহা যে তাদের যে শিক্ষা নীতি আওয়ামী লীগ এনেছে 2024, সেটা নিয়ে অনেক আলোচনা হতে পারে। সে আলোচনা করার জন্য রাখাল রাহার একটা তৎপরতা ছিল। সে যখন যায় নাই কিন্তু শেখ হাসিনাকে প্রশংসা করার জন্য, সে যায় নাই ছাত্রলীগের কোন মিছিলে প্রশংসা করার জন্য, কিংবা শেখ মুজিবের কোন একটা গুণগান গাইতে যান নাই। তিনি তখন এই শিক্ষানীতির কি প্রভাব পড়তে পারে এই জনজীবনের উপরে তার জন্য মানুষকে সেমিনার করা, আলাপ আলোচনা করা, তর্ক বিতর্ক করা, সেগুলো চালিয়েছেন। এখন সেগুলো কতটুকু যুক্তিক এবং অযৌক্তিক চালিয়েছেন সেই ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে, সেগুলো নিয়ে সে সময় কিছু আলাপ আলোচনা ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে তার অবস্থানটা কখনোই মানে শেখ হাসিনাকে তোষণ করা কিংবা ছাত্রলীগকে তোষণ করে নিজেকে প্রতিষ্ঠা করার জায়গায় ছিল না। তার পজিশনটা ছিল এই যে প্রতিষ্ঠিত যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তার বিরুদ্ধে ছিল। ফলে এই রাখাল রাহার এই যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডের কারণে আমরা তার পক্ষে কথা বলছি। কিন্তু এই সার্জিসরা, এই হাসপাতটা তখন কন্টিনিউয়াসলি তারা হচ্ছে এই ছাত্রলীগের গুণগান গাচ্ছে, না অন্ধ বন্দনা করছে, সে করে হাসিনার জয়ধ্বনি দিচ্ছে। এগুলা করে তারা তখন প্রতিষ্ঠিত হওয়ার একটা চেষ্টা করছে। সেই এই যে ছাত্রলীগের মানে গর্বের থেকে এবং তাদের সাথে বেইমানি করা, এই বেইমানির মানে পরিণতিতে এখনো ভোগ করবে তার সংশ্লিষ্ট লোকগুলো। কারণ বেইমান কখনো ভালো মানুষ হয়ে উঠে না।
সে ছাত্রলীগের সাথে বেইমানি করেছে, একই রকম করে আজকে যাদের সাথে সে যাদের উপর ভর করে সে আবার গড়ে মানে দাঁড়াবে তাদের সাথে সে বেইমানি করবে, কারণ বেইমানের নেচারই হচ্ছে বেইমানি করা। সে আপনি একজন নেশাখোরের অবস্থা দেখবেন, একজন নেশাখোরকে যখন হাতে হাতে ধরবেন সে দেখবেন হাত ধরবে, পা ধরবে, জীবন আর নেশা করবে না, কসম করবে, দুনিয়ার সে মানে কথা বলবে যে সে আর জীবনে এই কাজ করবে না, কিন্তু আপনি ছেড়ে দেন সে আবার নেশা করতে চলে যাবে। ফলে এই বেইমানের শাস্তিও তাই, বেইমান কখনো ভালো মানুষ হয় না। এই কারণে সার্জিসের বক্তৃতা দেখেন না, দাড়ি কমা ইত্যাদি কোনো দিন বলতে থাকে, হাসপাতালের গুন্ডামি দেখেন না, কারণ এগুলো হচ্ছে বেইমান, এগুলো আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে, রাখাল রাজের সাথে বেইমানি করবে, সর্বোপরি দেশের জনগণের সাথে বেইমানি করেছে। জনগণের শক্তির উপর দাঁড়িয়ে এরা যে গণ অভ্যুত্থান করলো সেই জনগণের প্রতি এদের ন্যূনতম দায়বদ্ধতা ফিল করে নাই, যার কারণে তারা দেখেছেন সারা দেশ যখন বন্যায় ভুগছে মানুষ এদের কাছে তার সম্পদটা তুলে দিয়েছে, মানুষ তার প্রাণের টাকা তুলে দিয়েছে যে বন্যা দুর্গত অঞ্চলগুলোতে এরা পৌঁছে দিবে, কিন্তু এরা দেয় নাই। এরা সে প্রাণের টাকা কি টিএসসি তে ফেলে রেখেছে, সে প্রাণের টাকা ওরা ওখানে ফেলে রেখে কাপড়গুলো পরবর্তীতে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন মাঠে সে কাপড় শুকাতে দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো পৌঁছায় নাই আজ পর্যন্ত। বিশেষ করে ফেনীতে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো এখনো ঘর বাড়ি অনেকে নির্মাণ করতে পারেন নাই ভালোভাবে, এবং জুৎসই ঘর বাড়ি করতে পারেন নাই, সেখানে এদের টাকা তাদের টাকা এখনো পৌঁছায় নাই। প্রথম এরা বেইমানি করেছে। দ্বিতীয় বেইমানি করেছে এরা যে মানুষের সাথে যে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেল, জনগণমুখী হওয়ার চেয়ে তারা বেশি হয়ে গেছে আমলামুখী, তারা হয়ে গেছে বেশি প্রশাসনমুখী, যার কারণে আপনারা দেখেছেন আমলাতন্ত্র উপরে তাদের হচ্ছে ইমান এনে তারা হচ্ছে এখানে একটা রিপাবলিকের গল্প শোনাচ্ছে। আমলাতন্ত্র কখনো কি এটা প্রতিষ্ঠা করবে? কখনোই সে এটা করতে দিবে না, কিন্তু তারা ইভেন্টে হচ্ছে সেই আমলাতন্ত্রের উপর। এর কারণে যে সাপারে যখন ওই শ্রমিক মারা যায় এই হাসপাতাল চার্জেস ধরে যায় না, ওই যখন আশুলিয়াতে শ্রমিক মারা যায় যৌথ বাহিনীর যে হামলায় শ্রমিক মারা গিয়েছিল যে সাভারে আশুলিয়াতে, সেখানে এই হাসপাতাল সার্ভিসটা যায় নাই। টঙ্গী গাজীপুরে যে বিক্ষোভ চলতেছে সেখানে এরা যায়নি। ফলে এরা বেইমানি করেছে এখানকার শ্রমজীবী মানুষের সাথে, এদেশের মানুষের সাথে। ফলে এদের উপর ভর করা এখন খুবই মানে ঝুঁকিপূর্ণ। এবং শিক্ষার্থীদের সমন্বয়কদের সাথে এরা বেইমানি করেছে, যে সমন্বয়কদেরকে নিয়ে সারা দেশে আন্দোলনটা সংগঠিত হয়েছে। এরা যখন ক্ষমতায় যায় কিংবা ক্ষমতা থেকে ক্ষমতায় যাওয়ার পরবর্তী সময়ে ওদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়, তখনও এই সমন্বয়কদের মতামতটাকে ওরা গ্রহণ করে নাই, বরং সেটা উপেক্ষা করেছে। ওরা তাদেরটাই গ্রহণ করেছে যাদেরকে নানা নামে এখন তো প্রকাশিত হচ্ছে, যে যারা হচ্ছে নানা নামে এখন চাঁদাবাজি করছে, যারা তদবির বাণিজ্য করছে, এদের উপর এরা ভর করেছে। এদের 100-200 খালাস ভাই এদেরকে গাড়ি দিচ্ছে, এদেরকে হচ্ছে বিনামূল্যে অফিস করার জন্য অ্যাপার্টমেন্ট দিয়ে দিচ্ছে। ফলে এই ভাইদের সমর্থন নিয়ে এরা হচ্ছে রাজনীতিটা করতে চায়। ফলে জনগণ এদের থেকে দূরে সরে গেছে। এই যে জনগণ দূরে সরে যাওয়ার অর্থ হচ্ছে এরা জনগণের সাথে জনগণকে আবার প্রতারিত করেছে। যে জায়গায় ওদের জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের দাবি পূরণের জন্য ওদের লড়াই করার কথা ছিল, সেই জায়গা থেকে এরা দূরে সরে চলে আসছে। এখন পর্যন্ত কেন শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন প্রান্তে স্কুলগুলোতে পাঠ্যপুস্তক পৌঁছাতে পারে নাই, এইটার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে জবাবদিহিতার মুখোমুখি আনার জন্য কি এরা কাজ করেছে? আপনারা দেখেন করে নাই। তাহলে এরা করেছে কি? এটা করেছে কিভাবে একটা 100 গুন্ডা 200 গুন্ডার মহড়া দেওয়ার জন্য যা যা আয়োজন করা সেটা তারা করেছে। তারা গাড়িতে চড়েছে, বিলাসবহুল বাড়িতে চড়ার চেষ্টা স্বপ্ন দেখেছে, কিন্তু জনগণ থেকে জনগণকে নিয়ে দেশটা গড়ার জন্য যে লড়াই সেটা করে নাই। গণপ্রতিরোধ গড়ে তোলার লড়াইটা করে নাই চাঁদাবাজির বিরুদ্ধে, গণপ্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে নাই ধর্ষকের বিরুদ্ধে। এরা যেটা করেছে বরং সব উন্মাদনা তৈরি করেছে। এদের ফেসবুক স্ট্যাটাসে এখানে একটা উন্মাদনা সৃষ্টি করার যে ফায়দারা এটা তারা করেছে। ফলে এরা এই বেঈমানের গোষ্ঠী, এই সার্জিস বা হাসনাত, এই গোষ্ঠীটা কখনোই মানুষ দেশের জন্য মঙ্গলটা জানতে পারবে না। এই কারণে রাখাল রাহা তার একটা ভিত্তি, যে রাখাল রাহারা লড়েছে, তার লড়া যুক্তি করেছে, সেই যুক্তিতে অনেক ভুল থাকতে পারে, অনেক ত্রুটি থাকতে পারে, কিন্তু তার লড়া সে সময় অযৌক্তিক ছিল না। তার বিবেচনা বোধটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে,
কিন্তু তার প্রতিবাদের যে ভাষা সেখানে কোনো ভুল ছিল না, ফলে তার বিরুদ্ধে এখানে কথা বলছে। কাজেই এই যে সমন্বয়ক নামে গণচাঁদাবাজদেরকে প্রতিরোধ করা যেমনি জরুরি হয়ে গেছে, এবং বেঈমান চিহ্নিত করে জনগণের শক্তির উপর দাঁড়াতে হবে, কারণ পক্ষ চিহ্নিত না করলে জনগণের মুক্তি কখনো মিলবে না। জনগণকে আইডেন্টিফাই করতে হবে কোনটা তার পক্ষের শক্তি। এরা যে জনগণের পক্ষের শক্তি না, এই সরকার যে জনগণের পক্ষের শক্তি না, এটা তো স্পষ্ট। এটা আমি বারবার বলেছি যে ইউনূস বিগত দিনগুলোতে সে যতগুলো বিদেশ সফর করেছে তার 4/1 সে কোনো একটা বিভাগে সফর করে নাই, একটা জেলাতে সফর করে নাই, কোথাও মানুষের দুঃখ দুর্দশার কথা সে শুনে নাই। সে বরঞ্চ যা করেছে সেটা হচ্ছে বিদেশ সফর করে বেরিয়েছে, বড় বড় কথা বলেছে, বুলি আউড়িয়েছে, কিন্তু দেশের মানুষকে সেই জায়গায় ঐক্যবদ্ধ করে নাই যারা সিন্ডিকেট ভেঙে দিবে, যারা দুর্নীতিবাজদের ভেঙে দিবে, যারা চাঁদাবাজদেরকে ভেঙে দিবে, সেই কাজগুলো এরা করে নাই। ফলে এই বেঈমানের গোষ্ঠীর সাথে বিশ্বাস করে আবার দেশের মানুষ যদি প্রতারিত হওয়ার সেই জায়গা থেকে মানুষকে ফিরে আসতে হবে। রাখালটা হচ্ছে তার একটা বড় উদাহরণ। এই উদাহরণ দিয়ে আমরা এখন বুঝতে পেরেছি যে বেঈমানের গোষ্ঠী রাখালরা আগে যেভাবে ছুঁড়ে মেরেছে, অন্যদেরকেও যারাই এদের সাথে যুক্ত হতে চাইবে, যারাই এদের সাথে আপোষ আতাত করতে চাইবে, তারাও এরকম বেঈমানির শিকার হবে। কাজে এই বেঈমানের গোষ্ঠী থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে এবং জনগণের শক্তির উপর দাঁড়াতে হবে। যে শক্তি জনগণের কথা বলে, যে শক্তি ন্যায্যতার কথা বলে, যে শক্তি শ্রমিক কৃষকের কথা বলে, যে শক্তি মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলার স্বপ্ন দেখে, সে স্বপ্ন দেখায়, সেই শক্তির উপর তাদেরকে ভর করতে হবে। যতদিন পর্যন্ত এই শক্তির উপর জনগণ তার পক্ষে শক্তিকে চিহ্নিত করতে না পারবে, ততদিন এরকম বাটপার আর চিটার বাটপার হচ্ছে ধাপে ধাপে আসবে যাবে। ফলে এই শিক্ষাটা আমরা সামনে রেখে, রাখাল রাহার এই বোকামিটাকে বিবেচনায় রেখে এখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়টাকে গ্রহণ করব, সে আশাবাদ ব্যক্ত করছি। আপনারা যতটুকু শুনলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।